একই দিনে একই বিষয় নিয়ে দুটো ভিন্ন ব্যক্তি কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্টে প্রশ্ন করলো যে দাদা, যে এই সিঁড়ির যে শেষ অংশটা যখন ঢালাই করেছিলাম এখানে জয়েন্ট নেয়নি, এখন কি করা যায়? তো প্রথম কথা হচ্ছে, ভাবলাম এটা নিয়ে একটা সিরিয়াসলি আলোচনা দরকার। কারণ এরকম বহু লোকের সিঁড়ির ক্ষেত্রে এটা হচ্ছে। কাদের কাদের হয়েছে এই ভিডিওতে একটু কমেন্ট করে জানান তো। আমি যদি ভুল না হই, আশা রাখবো 70 থেকে 80% লোকের ক্ষেত্রেই এই ধরনের গণ্ডগোল হয়ে যায়। পরে মশলা দিয়ে ওটাকে ঢেকে দেওয়া হয়। কি জানেন? সেটা হচ্ছে সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাবের যে জয়েন্ট, সেই জয়েন্টটা আমরা ল্যান্ডিংয়ে যেখানে থেকে আবার করি, সেই জায়গাটা ভালোভাবে জয়েন্ট নিচ্ছে না, এবং এর জন্য দোষী আমরা নিজেরাই। কেন জানেন? কারণ সবার প্রথমে একটা জিনিস আমাদেরকে বারবার জানতে হবে, যেখানেই আমরা জানি যে কোনো একটা সামান্য কলমের উদাহরণ দিই, কলমে তো ভার্টিক্যাল মেম্বার, মানে সেখানে তার মাথার উপর আর একটা অংশ ঢালাই হবে, সেখানে পর্যন্ত শেয়ার কি দিতে হয়, গ্রিপ পাওয়ার জন্য পাথর খুঁচিয়ে খুঁচিয়ে রাখতে হয় বা গর্ত করে রাখতে হয়, সেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি। এবার ভেবে দেখুন যে সিঁড়ির এই ওয়েস্ট স্ল্যাবটা যেখানে ল্যান্ডিংয়ে এসে মিলিত হয়, সেখানে গ্রিপের কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো জয়েন্ট, আপনি প্লেন ল্যান্ডিংটা পাটা দিয়ে রেখে দিয়েছেন বা সোজা রেখেছেন, সেখানে তো জয়েন্ট হবে না। অ্যাটলিস্ট যেখানে ল্যান্ডিংটা আবার ফ্লাইটে কানেক্ট করবে, অর্থাৎ ঢালের সাথে চাতাল মিলিত হবে, সেখানে চাতালটাকে এরকম হেলিয়ে রাখুন। অর্থাৎ সেটা একটু দূর থেকে ঢালাইটাকে এরকম হেলিয়ে রাখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যে ঘটনাটা আমরা যখন পুরনো ছাদের সাথে নতুন ছাদের জয়েন্টের জায়গাতেও বলি পুরনো ছাদটাকে হেলিয়ে কাটুন, ঠিক একইভাবে এই ল্যান্ডিংটাকে হেলিয়ে রাখতে বলি। আপনারা রাখেন না, আপনারা শোনেন না, আপনারা আমাদের কথা শুনবেন না। তাহলে ঠিক হয়েছে কেন? ঠিক হয়েছে বললাম, তার কারণ আপনারা ইঞ্জিনিয়ারের কথা পরে শুনতে চান, ক্ষতি হয়ে যাওয়ার পর। আর যখন আমরা বারবার ভিডিওতে আগে বলি, তখন তারা বলে ওরা ওরকম ইউটিউবে বলবে, ওইসব করা যায় না। বুঝতে পারছেন কেন বলি? এবার একটা কথা শুনুন, আমি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, চোখটা খুলে বসে থাকুন, সেটা বুঝুন আগে। শুধু ওরকম হেলিয়ে রাখলেই যে 7 খুন মাপ, তা নয়। এবার এখানে একটা জিনিস বলি, যখন শাটারিং হয়, সেন্টারিং হয়, দেখা যায় রডফড বাঁধা পাটা ফাটা মারার পর প্রচুর নোংরা কাঠের গুঁড়ো, মিস্ত্রিরা কাঠ কাটে, পাটা কাটে, ছাদ পরিষ্কার করে জল দিয়ে জলটা বার করে, দেখা যাবে সিঁড়ি দিয়েই নাবে, ওই জায়গাটা দিয়েই সমস্ত নোংরাগুলো নাবে। আর আমি বেশিরভাগ সাইট ভিজিটে গিয়ে দেখেছি যে ছাদ ঢালাই দিন ছাদ পরিষ্কার, যত নোংরা এসে জমেছে ওই সিঁড়িটা যেখানে তার ল্যান্ডিং এসে মিলিত হচ্ছে ঠিক সেই জায়গাটায়। আর এই জায়গাটা হচ্ছে সব থেকে বিপজ্জনক জায়গা হয়ে যায়, এবং যার ফলস্বরূপ এই যে চিরফাট বা এই যে গ্যাপ, এগুলো আপনারা কিন্তু দেখতে থাকেন। আর পরে মিস্ত্রিরা এসে বালি মশলা দিয়ে বুঝিয়ে দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, কত করলাম। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা হেলিয়ে রাখবেন, তারপর আপনারা ভালোভাবে ক্লিন করবেন জায়গাটা, যাতে ওখানে কোনো কাঠ কাটা বা পাটার গুঁড়ো না থাকে, যেটা ম্যাক্সিমাম সাইটে গিয়ে দেখেছি। আর সবথেকে বড় সমস্যা আমি যেটা দেখেছি, সিঁড়ির মশলাটা অনেক সময় দেখা যায় উপর থেকে ঢেলে দেয় মিস্ত্রিরা। তা করতে গিয়ে দেখা যায় মশলা গড়াতে সেগ্রিগেশন হয়ে কিছু পাথর ওইখানটায় আগে গিয়ে জমা হয়ে যায়, আর যার পর ভাইব্রেট করার পরেও সেই পাথরের ফাঁকে বালি মশলা গিয়ে পৌঁছতে পারে না, আর যার ফলস্বরূপ ওই জায়গাটা সবার আগে হানিকম আসে। তাই যখন সিঁড়ির ওই অংশটা ঢালাই করবেন, সবার প্রথমে একটা ইপক্সি বন্ড কেমিক্যাল সিকা হাই বন্ড, যার এ আর বি দুটোকে ভালো করে মিশিয়ে তুলি দিয়ে ওখানে লাগিয়ে নেবেন ওল্ড কংক্রিটের উপর। অবশ্যই ওল্ড কংক্রিটটা আগে পরিষ্কার করা থাকবে। আর তারপর যখন ঢালাইটা সঙ্গেই চালু করবেন, মিস্ত্রিকে 1 তাসলা বা 1 গামলা মশলা আলাদা করে দিয়ে একটা আলাদা মিস্ত্রিকে ছেড়ে দিয়ে বলুন ধৈর্য সহকারে ধীরে ধীরে রড ফড ঠিকঠাক কভারে আছে কি না দেখে খুঁচিয়ে বাবা ওই জায়গাটা আগে ঢালো। আর চেষ্টা করো সিঁড়ির ওইখান থেকেই ঢালাইটাকে সুন্দরভাবে করে এক ধাপ করে উপরে উঠে আসার। যেটা মূল সমস্যা হয় প্র্যাকটিক্যাল সাইটে আমরা দেখেছি, ওই সিঁড়ি যেখানে ছাদে মিলিত হয় সেই জায়গায় যে বিমটি থাকে, সেই বিমে মশলাটা ঢালার সময় পোরিং করার সময় কংক্রিটটা, ওখান থেকে কিছুটা পাথর বালি বেরিয়ে সিঁড়ি দিয়ে গড়াতে ওইখানে এসে জমা হতে থাকে যখন ছাদ ঢালাই হয় সেই সময়। এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো চ্যাট জিপিটি
জিপিটি বলতে পারবে না। তার কারণ চ্যাট জিপিটি বা এআইতে এখন এই ডাটা ইনপুট যায়নি। ওরা তো আমাদের দেয়া ডাটা, আজকে যখন আমি ভিডিও শুরু করি, আমাদের মতো অনেক চ্যানেল শুরু করে সোকল চ্যানেলগুলো, তখন কিন্তু এআই ছিল না। যখন দেখলো যে তাদের কাছে বিশাল ডাটা আছে, কারণ ইনপুট ছাড়া আউটপুট হয় না, ইনপুট ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো আউটপুট হয় না, তাহলে তো বিজ্ঞান ভুল হয়ে যেত। তাই এআইতে এই তথ্যগুলো পাবেন না। এই যে আমরা দিচ্ছি, এবার এখান থেকে তথ্য চ্যাট জিপিটির মতো আরও বিভিন্ন সফটওয়্যারে ঢুকে যাবে। এবার এই কথাগুলো দেখবেন ওরা আবার মারবে, কারণ ওরা আমাদের ঝাড়ি মারে। যে ইনফরমেশান আমাদের মতো বহু ইঞ্জিনিয়ার, ডাক্তার, চাষি ভাইরা, মেকানিক যারা দিয়ে রেখেছে গুগলে বা যে কোনো সফটওয়্যারে, যে কোনো জায়গায়, যে কোনো ব্লগে, যে কোনো ওয়েবসাইটে, সেখান থেকে সঠিক তথ্যগুলোকে ওরা কিন্তু বলে। অর্থাৎ ওরা ইনফরমেশান যেগুলো আমরা প্রোভাইড করি, সেটা ব্লগের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, সেখান থেকে নেয়। তাই এই অভিজ্ঞতাগুলো যেগুলো বাস্তব সাইট থেকে, চ্যাট জিপিটির অকাদ আছে এই কথাটা বলার যে উপরের বিমটা ঢালাই করার সময় দুটো পাথর গিয়ে ওখানে ঢুকে যায়, কারণ চ্যাট জিপিটির বাবা এসে ওই ঢালাইয়ের সময় ওখানে দেখেনি। এখানে অনেকেই অনেক মন্তব্য করবেন, কিন্তু এই চ্যানেলটা চ্যানেল, তাই কুমারদার ভাবে কথাটা বললো। কারণ চ্যাট জিপিটির বাবা এসে ওইখানে সাইটে গিয়ে দেখেনি, যেটা আমরা বছরের পর বছর দেখেছি। এবং এই কথাটা যাদের বাড়ি হয়েছে, যারা দেখেছে নিজের চোখে, তারাই বুঝতে পারবে। যারা করেনি, যারা এই ভিডিওটা মজা মারার জন্য দেখতে এসেছে, তারা বুঝতে পারবে না, কারণ তারা মজা মারতে এসেছে। যাই হোক, একটা কথা বলে দিই, এই ঘটনা থেকে কি শিক্ষা নেব, যে যখনই আমাদের চাতালটা করব, যেখানে আমার ছাদের অংশের ঢালাইটা পরে হবে, হেলিয়ে রাখবো, ভালো করে পরিষ্কার করে রাখবো, ভালো করে যাতে গ্রিপ হয় তার জন্য স্ক্র্যাচ করে রাখবো, শিকা হাইবন্ড লাগাবো, ভালো করে মিস্ত্রিকে বলবো ওই জায়গায় পাথর আগে চলে গেলেও পাথরগুলোকে সরিয়ে ভালো করে ঢালাইটা করতে। দেখবেন এই সমস্যাটা 100% সমাধান হয়ে যাবে। আর নিচে যেখানে পাটাটা ফিট করছে, সেখানটা ফাঁকা রাখেন। কেন ফাঁকা রাখেন? ওখান দিয়ে জলটা, সিমেন্ট সাইডটা গড়িয়ে যায় যখন ভাইব্রেটরটা দেন, আর যার ফলে ওখানে পাথরটা থেকে যায় আর বালি সিমেন্টটা গলে পড়ে যায়। এই ভুলগুলো করবেন না। আর যাদের হয়ে গেছে তাদের কিন্তু একটা কথা বলি, যে কাস্টমারগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল তাদেরকেও বলেছিলাম যে 2-3 জন মিলে ওখান দিয়ে হেঁটে দেখুন তো দপাক তপাক করে দোবছে কি না। হ্যাঁ, বাংলার চ্যানেল, হিন্দিতে ইংরাজিতে একটু মাখো মাখো করে বললে মনে হয় কতই জ্ঞানের কথা বলছে, বাংলায় বললে মনে হয় যেন পাতি কথা বলছে। ভাষার জন্য কিছু যায় আসে না, কনসেপ্টটা ক্লিয়ার করুন। বেশি ইংরাজি মারালে অনেক সময় দেখা যায়, এই কথাটা এইভাবে কেন বললাম জানেন? কারণ অনেকে ইংরেজের ঘু মারিয়ে এসে ইংরাজিতে খুব বেশি করে ডায়লগ দিয়ে নিজেকে ভাবে খুব পণ্ডিত, কিন্তু সহজ সরল কনসেপ্ট ক্লিয়ার থাকে না। কনসেপ্টের জন্য ভাষা কোনো ব্যারিয়ার নয়। বাংলায় বলি কারণ বাঙালিদের জন্য ভিডিও বানায় কুমারদা, তাই জন্য বলছি ওই যে জায়গাটা এইভাবে করুন। আর ভালো করে যখন করবেন, সবথেকে বড় ব্যাপার দেখবেন লিকেজ তো হবেই না, আর যার ফলে ওইখানে কোনোরূপ এরকম আসবে না। আর যেটা বলছিলাম যে সারাবেন কী করে, সবার প্রথমে লুজ যে ঢালাইগুলো রয়েছে ছেনি মেরে আগে খসিয়ে ফেলুন। আর খসিয়ে ফেলার পর আমাদেরকে আগেই বললাম যে 2-3 জন মিলে উঠে দেখুন দপাক দপাক করে দপছে কিনা। যদি না দপে তাহলে জানবেন মোটামুটি স্ট্রেংথ আছে। আপনাকে কি করতে হবে, ফাঁক ফোকরগুলো বোঝাতে হবে, একটু ছেনি মেরে দেখুন যেগুলো লুজ আছে খসে পড়ে গেল। URP 301 বলে কেমিক্যাল আছে, বা এখন যে রেডিমিক্স কংক্রিট মর্টার যেগুলো পাওয়া যায় সেগুলো এনে ভালো করে ওই জায়গাটা ক্লিন করে ধোয়ার পর ওখানে গুঁজে ভরুন। আর তারপর প্লাস্টার করবেন। শুধু বালি মশলা দিয়ে প্লাস্টার করলে ওটা টিকবে না, বুঝতে পারলাম তো? এই জিনিসটাকে মাথায় রাখুন। আর যাদের নড়ছে, দপাক দপাক করছে, তাদের তো অবস্থা সিরিয়াস, আবার ভেঙে নতুন করে সিঁড়িটা করতে হবে। তাই এই বিষয়ে চোখ কান খোলা রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, যারা নোংরা মন্তব্য করবেন বলে মজা নিচ্ছেন বা লিখছেন, তাদেরকে একটা কথা বলছি, আমি মানুষের ভালোর জন্য ভিডিও বানাই। যেদিন মনে করবেন মানুষের জন্য কিছু করেছেন, আমার এই ভিডিও দেখে 1000টা মানুষ তার বাড়িকে বাঁচাবে। তাই আমি গর্বিত, তাই আমি আমার বাঙালিদের জন্য এইভাবে কাজ করছি। আর যদি মনে করেন যে আপনি আমাকে কমেন্ট করে বিশাল কিছু করে ফেলেছেন, তাহলে আপনি একটা গাধা। আমাকে কমেন্ট না করে সমাজের উন্নতিতে কিছু করা যায় কি না ভেবে দেখুন, নাহলে আপনার জীবনটা বৃথা।